খাওয়ার টেবিলে ভুল করে আমি আমার স্ত্রীর গ্লাস থেকে পানি খেয়ে ফেলেছিলাম। সে একদম স্বাভাবিকভাবে গ্লাসটা তুলে নিয়ে সরাসরি ময়লার ঝুড়িতে ফেলে দিল। আমার মায়ের মুখ সাথে সাথেই ফ্যাকাশে হয়ে গেল। মিথিলা, এটা কি করলে তুমি? সে কোনো উত্তর দিল না। শান্তভাবে আরেকটা গ্লাসে পানি ঢেলে নিল। আমি অপমানটা গিলে ফেলে জোর করে হালকা একটা হাসি দিয়ে বললাম, মা, কিছু না। ও একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। চারপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ তারা কখনো শোনেনি যে স্ত্রীর গ্লাসে স্বামী পানি খেলে গ্লাসটা নোংরা হয়ে যাবে। আমাদের বিয়ে হয়েছে আজকে 6 দিন। বিয়ের আগে আমাদের একদিনও কথা হয়নি। এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। আমি অবশ্য বিয়ের আগে একবার মেয়ের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু মেয়ের পরিবার থেকে বলেছিল আমাদের মেয়ে খুব লাজুক, তাই বিয়ের আগে কথা বলতে লজ্জা পাচ্ছে। বাসরাতে আমার কাছে সে সময় চেয়ে নিল। সে আমার সাথে এখনই এক বিছানায় থাকতে পারবে না। আমি ভেবেছিলাম সে সবেমাত্র এইচএসসি পাশ করেছে, ছোট একটা মেয়ে ভয় পাচ্ছে, তাই হয়তো এমন করছে। আমিও বাধ্য হয়ে তার কথা মেনে নিয়েছিলাম। আমি দেখতে খুব স্মার্ট ছিলাম না, মিথিলার থেকে বয়সেও 8 বছরের বড় ছিলাম। মধ্যবিত্ত পরিবারের একটা সাধারণ ছেলে, যে একটা প্রাইভেট ব্যাংকে ছোটোখাটো চাকরি করে। বিয়ের বাজারে আমার মতো ছেলে, মিথিলার মতো সুন্দরী আর উচ্চবংশী মেয়ে পাওয়া বেশ কঠিনই ছিল। মিথিলাকে যখন প্রথম দেখতে গিয়েছিলাম, ও একটা নীল রঙের সুতির শাড়ি পরে এসে দাঁড়ালো। একদম শান্ত, নিচুমুখী, কাজল কালো দুটো চোখের পাতা ফেলতেও যেন দ্বিধা করছিল। সেই রূপ দেখে রূপকথা রাজকন্যা মনে পড়েছিল আমার। ভেবেছিলাম ভাগ্য হয়তো আমার প্রতি একটু বেশি সদয় হয়েছে। এত ভালো আর সুশ্রী একটা মেয়ে আমার জীবনে আছে। কিন্তু বিয়ের পরে বাসরাতে মাথায় আমার সেই রঙিন ফানুস হুট করেই চুরমার হয়ে গেল। খাবারের টেবিলের সেই ঘটনার পর থমথমে একটা পরিবেশ তৈরি হলো পুরো ঘরে। মা থালা বাজিয়ে খাওয়া শেষ করলেন। বাবা তো কোনো কথাই বললেন না। প্লেট ঠেলে দিয়ে উঠে দাঁড়িয়ে ড্রয়িং রুমে গিয়ে টিভি ছেড়ে দিলেন। যদি আমি নিশ্চিত উনি টিভির দিকে তাকিয়েও টিভি দেখছিলেন না। বোন ঋতু মিথিলার দিকে এমনভাবে তাকালো যেন কোনো ভিনগ্রহের প্রাণী দেখছে। মিথিলা কিন্তু পুরোপুরি নির্ভাবনায় রইল। কাচের গ্লাসটা নোংরা গ্লাসের মতো ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে সে এতটুকু ইতস্ত না করে নিজের বাকি খাবারটুকু শেষ করলো, যেন এইমাত্র ঘটে যাওয়া পুরো বিষয়টা তার কাছে পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ঘটনা। খাওয়া শেষ করে মিথিলা সোজা নিজের ঘরের দিকে হেঁটে গেল। তার হাঁটার ধরন, তার চাহনি, সব কিছুর মধ্যে এক অদ্ভুত দূরত্ব আর শীতলতা। আমি মায়ের চোখের বিষণ্ণ আর রাগান্বিত দৃষ্টি এড়িয়ে ঘরের দিকে পা বাড়ালাম। দরজার হাতলে হাত দিতেই মা পেছন থেকে এসে শক্ত করে আমার হাতটা চেপে ধরলেন। আয়ান, এটা কী ধরনের বেয়াদবি? মায়ের গলার আওয়াজ কাঁপছিল ক্ষোভে আর কষ্টে। তুই চাকরি করিস, আয় রোজগার করিস, তোকে তো আমরা কোনোদিন অপমানের শিক্ষা দেইনি। তোর বউ তোর মুখে দেওয়া পানির গ্লাস ময়লার ঝুড়িতে ফেলে দিল, আর তুই হাসি মুখে তা মেনে নিলি? এ কেমন ধারার পরিষ্কার পরিচ্ছন্নতা? ও তোকে মানুষ মনে করে, নাকি উচ্ছিষ্ট কোনো প্রাণী? আমি কোনো মতে একটা দীর্ঘশ্বাস চেপে বললাম, মা, তুমি বিষয়টাকে বড় করছো। ও নতুন এসেছে এই বাড়িতে, পরিবেশটা বুঝে উঠতে একটু সময় লাগছে। তাছাড়া ছোট মেয়ে তো, আবেগ আর আচরণ নিয়ন্ত্রণ করতে হয়তো এখনও পুরোপুরি শেখেনি। তুমি কিছু মনে করো না, আমি ওর সাথে কথা বলছি। কথা নয় আয়ান, ওকে বুঝাও। এই পরিবারে থাকতে হলে মানুষকে সম্মান দিয়ে থাকতে হবে। আজও তোর গ্লাস ফিরল, কাল হয়তো তোকে সহ আমাদের পুরো বাড়ি থেকেই ছুঁড়ে ফেলে দিতে চাইবে। মায়ের শেষ কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল আমার বুকে। কথা বাড়াতে না পেরে আমি নিজের রুমে ঢুকে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিলাম। ঘরে ঢুকতে দেখি মিথিলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছে। গায়ের ওড়নাটা যত্ন করে গুটিয়ে রাখছে। আমার আসার শব্দ পেয়েও সে একবারের জন্য ঘুরল না। আমি শান্তভাবে গিয়ে তার পাশে দাঁড়ালাম। আয়নার ভেতরের প্রতিবিম্বে তার চোখের দিকে তাকালাম, কিন্তু সেখানে কোনো অনুশোচনা, কোনো ভীতি বা কিংবা সামান্য লজ্জা, কোনো কিছুরই অস্তিত্ব নেই। বরঞ্চ একটা বিশাল পাহাড়ের মতো বরফ জমে আছে তার চাহনিতে। মিথিলা, আমি গলার স্বর যতটা সম্ভব নিচু রেখে বললাম, তুমি টেবিলে এই কাজটা কেন করলে বলো তো? মা কত কষ্ট পেলেন জানো? তুমি গ্লাসটা ধুয়ে রাখতে পারতে, অথবা সরিয়ে রাখতে পারতে, কিন্তু ডাস্টবিনে না ফেললে হতো না? মিথিলা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার ফর্সা মুখটা একদম থমথমে। চোখে চোখ রেখে খুব শান্ত গলায় বলল, যে জিনিসটা আমার কাছে অসুচি মনে হয় সেটা আমি ব্যবহার করি না, আর যেটা আমি ব্যবহার করব না
সেটা আমার সামনে রাখা বা ধুয়ে রাখার কোনো মানেই হয় না। তার সহজ এবং নির্মম উত্তর শুনে আমার ভেতরের রক্ত যেন জমাট বেঁধে গেল। অশুচি? আমি ওর স্বামী, আর আমার ছোঁয়া লাগা পানি ওর কাছে অশুচি? তুমি কি আমাকে মানুষ মনে করো মিথিলা, নাকি কোনো বিষাক্ত কিছু? আমার কণ্ঠ এবার আর না চাইতেও একটু কেঁপে উঠল। বিয়ের 6টা দিন পার হলো। বাসরাতে বললে তোমার সময় যায়। আমি মেনে নিয়েছিলাম। তুমি সোফায় শুচ্ছ, আমি খাটে, তাতেও আমি কোনো আপত্তি করিনি। ভেবেছিলাম তুমি ভয় পাচ্ছ, নতুন মানুষ, একটু সময় লাগবে। কিন্তু তোমার এই আচরণ তো ভয় নয়, এটা তো পরিষ্কার ঘৃণা। মিথিলার চোখের পাতা ফেলল না, একই রকম শীতল গলায় উত্তর দিল, আমি আপনাকে কখনো বলিনি যে আমি আপনাকে ভালোবাসবো, বা আপনার সাথে সাধারণ আর 10টা স্বাভাবিক দম্পতির মতো সংসার করব। আপনি আপনার মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। এর চেয়ে কোনো বেশি প্রত্যাশা আমার কাছ থেকে রাখবেন না। কথাটা বলেই সে সোফার দিকে হেঁটে গেল এবং একটা পাতলা চাদর টেনে নিয়ে শুয়ে পড়ল। আমার দেয়ালের দিকে পিঠ দিয়ে শুয়ে রইল সে, যেন আমি এই ঘরে অস্তিত্বহীন কোনো হাওয়া ছাড়া আর কিছুই নই। আমি খাটের কোনায় স্তব্ধ হয়ে বসে রইলাম। ঘরের লাইটের আবছা আলোয় ডাস্টবিনের সেই গ্লাসটার দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। এই মেয়েটার শান্ত চোখের আড়ালে ঠিক কি গভীর রহস্য লুকিয়ে আছে? কিসের ক্ষোভ বা কিসের যন্ত্রণায় সে আমাকে এত নির্মমভাবে প্রত্যাখ্যান করছে? বিয়ের আগে লাজুক মেয়ের যে নাটকটা তার পরিবার আমার সামনে সাজিয়েছিল, তার আসল রূপ কি তবে এটাই? প্রশ্নগুলোর কোনো উত্তর আমার কাছে ছিল না। ছিল শুধু বুকের ভেতরে জমতে থাকা এক প্রচণ্ড অস্বস্তি আর অন্ধকারের ভয়। পরের দিন সকালে ঘুমটা ভাঙল মাথার ভেতর এক অদ্ভুত যন্ত্রণা দিয়ে। রাতের পুরোটা সময় একটুও ঘুমাতে পারিনি। খাটের একপাশে শক্ত হয়ে শুয়ে ছটফট করেছি। অন্যদিকে সোফায় মিথিলা ঘুমিয়েছিল একদম নিশ্চিন্তে। কোনো অপরাধবোধ বা অনুশোচনার ছাপ ছিল না তার মধ্যে। সকাল 8টার দিকে ড্রয়িং রুমে গিয়ে দেখি মা আর ঋতু রান্নাঘরে নিচু গলায় ফিসফিস করে কথা বলছে। আমি গিয়ে দাঁড়াতেই মা কথা থামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। টেবিলে চা দিতে দিতে মা বললেন, আয়ান, আজ তোর তো হাফ ডে, অফিস নাকি? নাকি আজকেও পুরো দিন বাইরে থাকবি? না মা, আজ 12টার দিকে বের হব, দুটো মিটিং আছে। কাপে চুমুক দিতে দিতে বললাম। মাই একটু ইতস্ত করে চেয়ারটা টেনে আমার মুখোমুখি বসলেন। মুখটা বেশ গম্ভীর। শোন আয়ান, তোর বাবা রাতে কাল একটুও ঘুমাতে পারিনি। এই মেয়েকে দিয়ে এই সংসার হবে না। এত অহংকার কিসের রে তার? তোকে কাল যেভাবে অপমান করলো, এরপরও তুই তাকে কিছু বললি না? বিয়ের আগে বলি মেয়ে খুব লাজুক, শান্ত। এটা লাজুকতা? এটা তো পরিষ্কার বেয়াদবি। আমি চায়ের কাপটা টেবিলে রেখে মায়ের হাতটা ধরলাম। মা, প্লিজ, ও তো মাত্র এসেছে। হঠাৎ করে অন্য একটা পরিবারে এসে খাপ খাওয়াতে সময় লাগছে হয়তো। আমি কথা বলবো ওর সাথে, তুমি অত চিন্তা করো না। কি কথা বলবি? ঋতু এসে রান্নাঘরের দরজায় দাঁড়ালো। তার চোখে স্পষ্ট রাগ। ভাইয়া, তুমি না সত্যি বড্ড বোকা নরম। কালকের গ্লাসের ঘটনা যদি অন্য কোনো পরিবারে হতো না, মেয়েকে ওই রাতে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। ও নিজেকে কি মনে করে বলো তো? সকালে উঠে শাশুড়ির সাথে একটু কথা বলবে, কাজে সাহায্য করবে, তা না। এখনো ঘরের দরজা বন্ধ করে বসে আছে। ঠিক তখনই মিথিলা ঘর থেকে বের হয়ে এলো, পরনে কালকে নীল সুতির শাড়িটায়, তবে মুখটা কেমন শুকনো। কারো দিকে না তাকিয়ে সে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। মায়েরা ঋতুর কটাক্ষ ভরা চাহনি তার উপর বর্ষিত হলেও সে সম্পূর্ণ নির্বিকার। আমি আর কথা না বাড়িয়ে ঘরে ঢুকলাম। টেবিলের ওপর মিথিলার মোবাইলটা রাখা ছিল। সাধারণত লক করা থাকে, কিন্তু স্ক্রিনটা জ্বলে উঠতেই একটা মেসেজ চোখে পড়ল। কন্ট্যাক্ট নেম লেখা নেই, শুধু একটা নম্বর। মেসেজে লেখা, আজকে বিকেল 4টায় টাঙ্গাইল ডিসি লেকে চলে এসো, শেষবারের মতো কথা বলতে চাই। না এলে আমি তোমার বাবা আর স্বামীর কাছে সত্যিটা বলে দেব। মেসেজটা পড়ার সাথে সাথেই বুকটা ছ্যাদ করে উঠল। কপাল ঘেমে উঠল এক মুহূর্তেই। তবে কি আমার ধারণাই সত্যি? মিথিলা স্বেচ্ছায় বিয়ে করেনি, তার জীবনে আগে থেকেই অন্য কেউ ছিল। মিথিলা ওয়াশরুম থেকে বের হয়ে রুমে ঢুকতেই আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। মোবাইলটা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে টেবিলের পাশে দাঁড়ালাম। মিথিলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। আয়নায় আমার সাথে চোখাচোখি হতেই সে মুখ ফিরিয়ে নিল। আমি গলাটা একটু পরিষ্কার করে বললাম, মিথিলা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে এখানে? তুমি যদি কাউকে পছন্দ করতে,
বা এই বিয়েতে তোমার সম্মতি না থাকতো, আমাকে তো বলতে পারতে। এভাবে নিজের সাথে আর আমার পরিবারের সাথে অন্যায় করার কি দরকার ছিল? মিথিলা চিরুনিটা টেবিলের ওপর রাখলো ঢক করে, কিন্তু তার মুখে কোনো থমকে যাওয়ার ছাপ দেখা গেল না। সে শান্ত গলায় বলল, অন্যায়টা কে কার সাথে করেছে সেটা সময় হলেই বুঝতে পারবেন। আপনার পরিবার একটা সুশ্রী আর ভালো ঘরের মেয়ে চেয়েছিল, আর আমার পরিবার সমাজের চোখে ভালো পাত্র পেয়ে আমাকে জোর করে বিয়েতে ঢেলে দিয়েছে। এখানে আমার ইচ্ছার কোনো মূল্য ছিল না। আমি একটু থমকে গিয়ে তাকালাম। মানে, তোমাকে কি পরিবার থেকে চাপ দেওয়া হয়েছিল? চাপ দেওয়া মানে? মিথিলা একটা তিতা হাসি হাসল। আমাকে বাধ্য করা হয়েছে। যে মেয়ে তার নিজের জীবন নিয়ে অন্য স্বপ্ন দেখেছিল, তাকে রাতারাতি সংসার করার সাজে সাজিয়ে দেওয়া হলো। আর কালকের গ্লাসের কথা বলছেন তো? আপনার ছোঁয়া লেগেছিল বলে গ্লাসটা ফেলে দেয়নি। আমি কোনো অচেনা মানুষের স্পর্শ সহ্য করতে পারি না, একদম। আমার কাছে যাকে আপন লাগে তাকেই আমার সহ্য হয়। আমার ওসিডি নামের একটি সমস্যা আছে। জীবাণু আর পরমানুষের ছোঁয়া আমার কাছে অস্বস্তিকর। বিয়ের আগে আমার পরিবার এটা গোপন করেছে, যাতে বিয়েটা কোনোভাবে ভেঙে না যায়। এখন বলুন, সত্যিটা কি আড়াল করেছে? আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কোনো কথা আমার মুখ দিয়ে বের হলো না। যে মেয়েটিকে আমি এতক্ষণ অহংকারী আর বেয়াদব ভাবছিলাম, তার ভেতরে এতটা ঘৃণা, জমে থাকা ক্ষোভ আর মানসিক যন্ত্রণা লুকিয়ে আছে। পারিবারিক সম্বন্ধ করে দুই পরিবারের দেখাদেখিতে বিয়েটা হলেও মিথিলার জীবনের এই করুণ সত্যটা সম্পূর্ণ চেপে রাখা হয়েছিল। মিথিলা তার ব্যাগটা কাঁধে নিল। কোথায় যাচ্ছ? আমি শক্ত গলায় জিজ্ঞেস করলাম। একটু বাইরে, ব্যক্তিগত কাজ আছে। ডিসি লেগে যাচ্ছ তো? আমার মুখে কথাটা শুনে মিথিলা প্রথমবারের মতো চমকে উঠল। তার স্ত্রীর দুটো চোখে খানিকটা বিশৃঙ্খলার ভয় ফুটে উঠল। আপনি আমার মেসেজ দেখেছেন? মিথিলার গলা প্রথমবারের মতো সামান্য কেঁপে উঠল। হ্যাঁ, দেখেছি। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আর আমি তোমাকে একা ওই লোকটার সাথে দেখা করতে দেব না। যদি যেতেই হয়, আমি তোমার সাথে যাব। মিথিলা কিছুক্ষণ থমকে রইল। তারপর নিজের ভয়টা চেপে নিয়ে আগের মতো শক্ত গলায় বলল, আপনি গিয়ে কি করবেন? ও আমার অতীত। ওই অতীত সামলানোর ক্ষমতা আপনার নেই। তোমার অতীত সামলানোর দরকার আমার নেই। আমি দরজার দিকে পা বাড়িয়ে বললাম, কিন্তু আমার স্ত্রীর সাথে বাইরের কেউ ব্ল্যাকমেল করে দেখা করতে ডাকবে, আর আমি ঘরে বসে থাকব? এতটাও কাপুরুষ আমি নই। চলো। মিথিলা আর কোনো কথা বলল না। রিকশায় পুরোটা পথ মিথিলা একটা শব্দ উচ্চারণ করল না। ও আমার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে একদম কোনায় চেপে বসেছিল। ওর চোখ দুটো বাইরের রাস্তার দিকে আটকানো থাকলেও হাত দুটো কোলের ওপর শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল। ভেতরের অস্থিরতা ঢাকতে ও যতই চেষ্টা করুক না কেন, হাতের এই কাঁপুনিটা আমার নজর এড়ায়নি। ডিসি লেকের পাড়ে পৌঁছাতে 4:45 বেজে গেল। বিকেলের দিকে লেকের পাড়ে লোকজনের বেশ যাতায়াত থাকে। ছায়ায় ছায়ায় অনেকেই বসে গল্প করছিল। আমরা লেকের পাড়ের বড় গাছটার কাছে গিয়ে দাঁড়ালাম। মিথিলা চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করলো। ঠিক তখনই পাশ থেকে জিন্স আর টি শার্ট পরা একটা ছেলে এগিয়ে এলো। চুলগুলো একটু উস্কো খুস্কো, চোখে কড়া মেজাজ। ছেলেটা সোজা মিথিলার সামনে এসে দাঁড়ালো, তবে আমার দিকে নজর পড়তেই 1 সেকেন্ডের জন্য থমকে গেল। তুমি একে নিয়ে আসছো কেন মিথিলা? ছেলেটার গলায় স্পষ্ট বিরক্তি। মিথিলা কোনো কথা বলার আগেই আমি এক পা এগিয়ে গেলাম। আমি ওর স্বামী। ওর সাথে কার কি কথা সেটা জানার অধিকার আমার আছে। আপনি রাফাত, তাই তো? ছেলেটা প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজের ভাবটা সামলে নিয়ে একটা বেপরোয়া হাসি দিল। বাহ, আপনি তো বেশ বড় মন দেখাচ্ছেন। বউয়ের পুরনো প্রেমিকের সাথে দেখা করতে সাথে চলে এসেছেন। মিথিলা, তুমি ওনাকে সব বলে দিয়েছো নাকি? নাকি বলনি যে তোর সাথে আমার কি কি ছিল? মিথিলার মুখটা এক মুহূর্তে একদম লাল হয়ে গেল। ও দাঁতে দাঁত চেপে বলল, রাফাত, মুখ সামলে কথা বলো। তুমি আমাকে কেন ডেকেছো বলো? তুমি কি চাও? আমি কি চাই তা তুমি খুব ভালো করেই জানো। রাফাত ওর কাছে যাওয়ার চেষ্টা করতেই আমি মাঝখানে গিয়ে দাঁড়ালাম। একদম কাছে ঘেঁষবেন না।
আমি শক্তভাবে বললাম, যা বলার দূর থেকে বলুন। রাফাত আমার চোখের দিকে তাকিয়ে একটু পিছিয়ে গেল, তবে ওর কথার তেজ কমেনি। শুনুন আয়ান সাহেব, আপনার এই সতীসাধ্যী বউ বিয়ের আগে 3 বছর আমার সাথে প্রেমে ছিল। ওর পরিবারের চাপে পড়ে ও আপনাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু ওর সাথে আমার বহু ছবি আর অডিও রেকর্ড এখনও আমার কাছে আছে। আপনারা যদি শান্তিতে সংসার করতে চান, আর মিথিলা যদি চায় ওর ওই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের আত্মীয় স্বজনের কাছে না যায়, তবে আমাকে 3 লাখ টাকা দিতে হবে, নয়তো কাল সকালেই আপনার বাবার ফোনে ছবিগুলো পৌঁছে যাবে। কথাগুলো শুনে আমার রক্ত মাথায় চড়ে গেল। মিথিলা যে এমন একটা নোংরা ব্ল্যাকমেলেরই চক্রে পড়েছে তা আমি কল্পনাও করিনি। মিথিলার ওপরও আমার এখন কেমন যেন ঘৃণা রাগ হচ্ছে। মিথিলা মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছিল। ওর চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছিল, কিন্তু ও মুখ ফুটে কিছু বলতে পারছিল না। আমি এক পায়ে গিয়ে রাফাতের জামার কলারটা শক্ত করে চেপে ধরলাম। রাফাত এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। ও চোখ বড় বড় করে বলল, এই ছাড়ুন, মারামারি করবেন না বলছি। শোন ছোট লোক, আমি রাফাতের একদম মুখোমুখি হয়ে ফিসফিস করে বললাম, পুলিশের আইসিটি সেলে আমার কলেজের এক বন্ধু আছে। তুই যদি মিথিলার একটা ছবিতেও হাত দেস আর ওর কোনো ক্ষতি করার চেষ্টা করস, তবে পর্নোগ্রাফি অ্যাক্ট আর ব্ল্যাকমেইলিংয়ের মামলায় এমন জেলে ঢোকাবো যে জিন্দেগিতেও বের হতে পারবি না। মিথিলা কি করেছে না করেছে তা দেখার জন্য আমি আছি, কিন্তু তোর মতো একটা কুলাঙ্কারকে আমি ছাড়ব না। এখন এখান থেকে কাটবি, নাকি তোকে গণধোলাই খাওয়াবো? আমার চোখের ভাব আর শক্ত ধরা দেখে রাফাত ভয় পেয়ে গেল। সে ধাক্কা দিয়ে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে একটু পিছিয়ে গেল। ঠিক আছে, দেখে নেব কত ক্ষমতা আপনার, বলে সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে হেঁটে লেকের বাইরে চলে গেল। রাফাত চলে যাওয়ার পর পুরো জায়গাটা একদম নীরব হয়ে গেল। আমি মিথিলার দিকে তাকালাম। ও এখনও মাথা নিচু করে ফোপাচ্ছে। চলো বাড়ি ফিরি, আমি স্বাভাবিক গলায় বললাম। মিথিলা মুখ তুলে আমার দিকে তাকালো। ওর চোখে অগাধ বিস্ময় আর দ্বিধা। আপনি আপনি ওকে মারলেন না কেন? আপনি আপনি ওকে মারলেন না কেন, বা আমাকে কিছু জিজ্ঞেস করলেন না? ও তো সত্যি কথাই বলছিল, আমার সাথে ওর সম্পর্ক ছিল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সম্পর্ক থাকা বা একটা ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি হওয়া এক কথা নয়। ও একটা চরিত্রহীন ছেলে, আর তোমাকেও চরিত্রহীন বলবো কি না এটা আমি জানি না। তবে তুমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলে, যার শাস্তি তুমি এখন পাচ্ছ। কিন্তু তাই বলে আমি তোমাকে কোনো ফাঁদে পড়তে দেব না। চলো। বাসায় যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। দরজায় পা রাখতেই বুঝে গিয়েছিলাম ভেতরে অবস্থা খুব একটা ভালো নয়। বাবা ড্রয়িং রুমে সোফায় বসে আছেন, পাশে মা আর ঋতু দাঁড়িয়ে আছে। মায়ের মুখ দেখে বোঝাই যাচ্ছে উনি এতক্ষণ ধরে বিষ উগড়েছেন। আমরা ঘরে ঢুকতেই মা গর্জে উঠলেন, কোথায় ছিলে তোমরা দুজন? দুপুর 12টা থেকে কোনো খোঁজ নেই। নতুন বউ প্রথম সপ্তাহে এবারে হুটহাট উধাও হয়ে যায় কোন ঘরের নিয়মে? আয়ান, তুই কি ওর গোলাম হয়ে গেছিস? বাবা চশমাটা খুলে টেবিলের ওপর রাখলেন, গম্ভীর গলায় বললেন, শাশুড়ির সাথে একটু সাহায্য করা বা বাড়ির কোনো নিয়ম মানার বালাই নেই। আজকে না জানিয়ে বাইরে চলে গেল, এমন শিক্ষায় কি ওর পরিবার দিয়েছে? ঋতু পাশ থেকে বলে উঠল, বাবা, ভাইয়াকে তো এক প্রকার নাচাচ্ছে, ভাইয়া যেন ওর কেনা গোলাম। মিথিলা কোনো কথা না বলে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। ওর চোখ দুটো লাল, যে কোনো মুহূর্তেই আবার কেঁদে ফেলবে। ও মুখ খুলে পরিস্থিতি আরও খারাপ হবে জেনে আমি নিজেই সামনে দাঁড়ালাম। মা, তোমরা অযথা ওকে দোষ দিচ্ছ কেন? আমি একটু কড়া গলায় বললাম। ও আমার সাথে বাইরে গিয়েছিল, আমার ব্যাংকের কিছু জরুরি কাগজপত্রের কাজে থেকে ওকে একটু দরকার ছিল, তাই আমি ওকে সাথে নিয়ে বের হয়েছিলাম। এতে ওর কি দোষ? মা অবাক হয়ে আমার দিকে তাকালেন। তোর কাজের জন্য ও গেল? তুই এতদিন একা কাজ করতে পারতি, আজ বউকে নিয়ে যেতে হলো? তুই আমাদের কাছে সত্যিটা লুকাচ্ছিস আয়ান। আমি কোনো কিছু লুকাচ্ছি না মা, আমি সোজা বাবার চোখের দিকে তাকালাম। তোমরা যদি মিথিলাকে এবাড়ির বউ হিসেবে মেনে নিতে না পারো, তবে সেটা আমাকে বলো, কিন্তু কথায় কথায় ওকে অপমান করা আর ওর পরিবার তুলে কথা বলা বন্ধ করো। ও এবাড়ির বউ, আমার স্ত্রী, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমার মুখে এমন কথা শুনে বাবা আর মা দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। ঋতুও মুখ বন্ধ করে ফেলল।
আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, ঘরে যাও মিথিলা। মিথিলা দ্রুত পায়ে আমাদের ঘরে ঢুকে গেল। আমি মায়ের বিষণ্ণ মুখ আর বাবার চিন্তিত চেহারা দেখে নিজের ঘরে গিয়ে ঢুকলাম এবং ভেজা শার্টটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলাম। রাতে খাওয়া দাওয়ার টেবিলে ভারী একটা নীরবতা বিরাজ করছিল। কেউ কারোর সাথে কোনো কথা বলল না। খাবার শেষ করে আমি রুমে এসে খাটে বসলাম। মিথিলা সোফার ওপর বসেছিল। ও অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, যেভাবে ও আগে কখনো তাকায়নি। ওর সেই ঠান্ডা বরফ শীতল চাহনিতে আজ যেন খানিকটা অপরাধবোধ আর আশ্চর্য এক পরিবর্তন দেখা যাচ্ছিল। আপনি আপনার পরিবারের সাথে আমার জন্য কেন মিথ্যা বললেন? মিথিলা খুব নিচু গলায় জিজ্ঞেস করলো। আমি ল্যাপটপটা বন্ধ করে ওর দিকে তাকালাম। আমি মিথ্যা বলিনি। আমি আমার সংসার বাঁচানোর চেষ্টা করেছি। তোমার অতীত নিয়ে আমার কোনো কৌতূহল নেই মিথিলা, কিন্তু বর্তমানটা যদি তুমি নোংরা করতে চাও তবে আমি বাধা দেবই। আমার পরিবার সহজ সরল মানুষ। ওদের কাছে এসব কাদা ছোড়াছুড়ি সহ্য হবে না। মিথিলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আমার খাটের পাশে এসে দাঁড়ালো। আমার ওসিডির সমস্যাটা সত্যি। সে অপরাধীর মতো গলা নামিয়ে বলল, কাউকে সহ্য করতে আমার সত্যিই কষ্ট হয়, কিন্তু আজ আপনি রাফাতের সামনে আর আপনার পরিবারের সামনে যেভাবে আমাকে আগলে রাখলেন, আমার মনে হয় আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, অন্যায় শোধ করার সুযোগ মানুষ সব সময় পায় মিথিলা, শুধু স্বইচ্ছা তার থাকতে হয়। মিথিলার কোনো কথা না বলে নিজের সোফায় গিয়ে শুয়ে পড়ল। তবে আজ সে আমার দিকে পিঠ দিয়ে শোয়নি, বরং সিলিংয়ের দিকে তাকিয়েছিল। রাত তখন প্রায় 1টা। হঠাৎ মিথিলার ফোনের মেসেজ টোন বেজে উঠল। নীরব ঘরে শব্দটা বেশ জোরে শোনালো। মিথিলা ফোনটা তুলে স্ক্রিনের দিকে তাকালো, আর সাথে সাথেই তার মুখ থেকে একটা চাপা আতঙ্কের শব্দ বের হয়ে গেল। আমি বিছানা ছেড়ে উঠে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। কি হয়েছে? মিথিলা কাঁপতে থাকা হাতে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। স্ক্রিনে রাফাতের নম্বর থেকে একটা মেসেজ এসেছে, সাথে একটা ছবি আর অডিও ফাইল। মেসেজে লেখা, ভাবছো জামাইয়ের আড়ালে বেঁচে গেছো? এই ছবি আর অডিওটা তোমার শ্বশুরের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আর 5 মিনিটের মধ্যে পুরো পরিবার জেনে যাবে তুমি কেমন মেয়ে। এবার সামলাও তোমার সংসার। মেসেজটা পড়ার সাথে সাথে মিথিলা হাত থেকে ফোনটা ছেড়ে দিল। ফোনটা সোফার ওপর এসে পড়ল। ও 2 হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। ওর পুরো শরীর কান্নায় থরথর করে কাঁপছিল। যে মেয়েটাকে এতদিন এক ফোঁটা আবেগ প্রকাশ করতে দেখিনি, যার চোখে ছিল কেবল বরফ শীতল শূন্যতা, সে মেয়েটি আজ এভাবে ভেঙে পড়বে আমি ভাবতেই পারিনি। আমি শেষ হয়ে গেলাম। মিথিলা ফিসফিস করে কেঁদে কেঁদে বলল, আপনার বাবা মা এই ছবি দেখে আমার মা বাবাকে বললে আমাকে মেরে ফেলবেন। আমার বাবার সম্মানও আর থাকবে না। রাফাত সত্যি সত্যি ছবিটা পাঠিয়ে দিল, আমার হয়তো মান সম্মান থাকবে। সবাই বলবে আয়ানের বইয়ের ছবি ভাইরাল হয়েছে। তাও আমি শান্ত গলায় বললাম, মিথিলা শান্ত হও, কেঁদে কোনো লাভ নেই। আগে দেখতে হবে কি করা যায়। ঠিক তখনই বাবার ঘরের দরজার দিকে আমার কান শক্ত হয়ে রইল। কিন্তু না, ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। বাড়িটা যেন নিঝুম ছিল, তেমনই আছো। যদি বাবার হোয়াটসঅ্যাপে সত্যি সত্যি কোনো ছবি বা অডিও যেত, তবে এতক্ষণে পুরো বাড়িতে ঝড় উঠে যেত। বাবা নিশ্চয়ই রাত 1টায় ছবি দেখে চুপচাপ ঘুমিয়ে থাকবে না। হঠাৎ মিথিলার ফোনটা আবার কেঁপে উঠল। স্ক্রিনে আবার একই অপরিচিত নম্বর থেকে মেসেজ। মিথিলা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আমি ফোনটা হাতে তুলে নিলাম। নতুন মেসেজই লেখা, কি ভয় পেয়েছে তো? হাত পা পেটের ভেতর ঢুকে গেছে নিশ্চয়ই। আমি এখনও তোমার শ্বশুরের কাছে কিচ্ছু পাঠাইনি, কিন্তু এটা একটা ট্রেইলার ছিল। কাল সকাল 10টার মধ্যে 3 লাখ টাকা ব্যবস্থা না করলে আসল ছবি কিন্তু চলে যাবে। গুড নাইট। মেসেজটা পড়ে আমার মেজাজ একদম তঙ্গে উঠে গেল। ছেলেটা মিথিলার মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে ওকে পুরোপুরি জিম্মি করে ফেলতে চাইছে। মিথিলা ফ্যালফ্যাল চোখে আমার দিকে তাকিয়েছিল। ও পাঠায়নি, তাই তো? মিথিলা কাপা গলায় বলল, না পাঠায়নি, ও শুধু ভয় দেখাচ্ছে। আমি ফোনটা ওর হাত থেকে নিজের হাতে নিয়ে নিলাম। তারপর রাফাতের আগের সব মেসেজ, ছবি, অডিওর এইমাত্র আসা 2টো মেসেজের স্পষ্ট স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটগুলো নিজের ফোনে ট্রান্সফার করে সাথে সাথে ডিলিট করে দিলাম মিথিলার ফোন থেকে, যাতে ও বারবার দেখে মানসিকভাবে ভেঙে না পড়ে। আমি আর দেরি না করে নিজের ফোন থেকে সোজা রনিকে কল দিলাম। রনি আমার কলেজের বন্ধু, এখন জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সাব ইন্সপেক্টর হিসেবে আছে। অত রাতে ফোন বাজতেই রনি ঘুম ঝাড়ানো গলায় বলল, হ্যাঁ রে আয়ান,
এত রাতে সব ঠিক আছে তো? রনি, একটা জরুরি ঝামেলায় পড়েছি। আমি সোজা কাজের কথায় এলাম। মিথিলার একটা পুরনো বিষয় নিয়ে একটা নোংরা ব্ল্যাকমেলারকে ওকে মারাত্মক ডিস্টার্ব করছে। ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা চাচ্ছে। তোকে হোয়াটসঅ্যাপে সব প্রমাণ, মেসেজ আর ওই ছেলের নম্বর পাঠাচ্ছি, তুই একটু দেখবি? রনি মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে গেল। হোয়াটসঅ্যাপে পাঠা, আমি এখনই দেখছি। আমি স্ক্রিনশটগুলো আর রাফাতের নম্বর রনিকে পাঠিয়ে দিলাম। মিনিট 5 পর রনির কল এলো। আয়ান, মেসেজ আর প্রুফগুলো দেখলাম। ওপেন ব্ল্যাকমেলিং আর সাইবার ক্রাইম। ছেলেটার নাম রাফাত বললি তো? নম্বরটা ট্র্যাকিংয়ে দিচ্ছি। সকালে অফিসে যাওয়ার পর 10টার মধ্যে ওকে তুলে নিয়ে আসবো। তুই একদম টেনশন করিস না। ও আর কোনো ছবি কারো কাছে পাঠানোর সাহস পাবে না। ধন্যবাদ রনি। সকালে তুই আপডেট জানালেই আমি আইনি যা ব্যবস্থা নেওয়ার নেব। ফোনটা রেখে মিথিলার দিকে তাকালাম। ও সোফার ওপর হাঁটু দুটো বুকের সাথে চেপে ধরে বসেছিল। ওর চোখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। শুনেছ তো? আমি বললাম, সকালেই পুলিশ ওকে ধরে ফেলবে। এখন এসব চিন্তা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করো। মিথিলা ধীর গলায় বলল, আপনি এত কিছু করছেন কেন আমার জন্য? আমি তো আপনার সাথে শুরু থেকেই খারাপ ব্যবহার করেছি। গ্লাস ফেলে দিয়েছি, সোফায় শুয়েছি, আপনার পরিবারকে অপমান করেছি। আমি তোমার জন্য করছি না। আমি খাটটির দিকে যেতে যেতে বললাম, আমি আমার স্ত্রী আর আমাদের পরিবারের সম্মানের জন্য করছি। একটা থার্ড ক্লাসের ব্যাকমেইলার এসে আমাদের জীবনটা তছনছ করে দেবে, সেটা আমি হতে দেব না। তবে হ্যাঁ, কাল সকালে কিন্তু মা বাবার মুখোমুখি তোমাকেই হতে হবে। পরিস্থিতি সহজ হবে না। মিথিলা কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। পরদিন সকাল 7টা। রাত প্রায় ঘুমাতে পারিনি বললেই চলে। রুম থেকে বের হতেই ডাইনিং টেবিলে যে দৃশ্য দেখলাম, তাতে আমার ভেতরের অস্বস্তিটা দ্বিগুণ হয়ে গেল। মা রান্নাঘরে থালা বাসন এমনভাবে আছাড় দিয়ে ধুচ্ছেন যে ধাতব শব্দ পুরো বাড়ি কাঁপছে। বাবা চশমা চোখে দিয়ে পেপার পড়ছেন, কিন্তু পেপারের পাতা উল্টানোর ধরনে বোঝা যাচ্ছে উনি ভীষণ ক্ষুব্ধ। ঋতু ডাইনিং টেবিলে বসে কফির কাপে চামচ নাড়ছিল। ওর চোখে মুখে বিষাক্ত মেজাজ। মিথিলা ধীর পায়ে রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে গেল। মা, আমি কি কিছু সাহায্য করব? মা হাত ধোয়া থামিয়ে মিথিলার দিকে ঘুরে দাঁড়ালেন। চোখে যেন আগুন জ্বলছে। সাহায্য? না মা, তোমার মতো রাজকন্যাকে দিয়ে আমাদের গরিবের ঘরকন্যা করাতে পারবো না। কাল দুপুর থেকে গায়েব ছিলে, রাতে এসে জামাইয়ের পেছনে লুকিয়ে থাকা, এসব ড্রামা বন্ধ করো। এই সংসারে থাকতে হলে বাড়ির নিয়ম মেনে সকাল 7টায় উঠতে হবে। শাশুড়ি রান্না করবে আর বউ মহারানীর মতো 8টায় উঠে এসে সাহায্য করার নাটক করবে। এই শিক্ষা তোমার বাপমা দিয়েছে? ঋতু মুখ বেঁকিয়ে বলল, মা, ওকে বলে লাভ নেই। ও তো ভাইয়াকে এমন আঁচলে বেঁধেছে যে ভাইয়া এখন আমাদের সাথে মুখে মুখে তর্ক করে। কাল রাতে ভাইয়া বাবা মাকে যেভাবে অপমান করলো, তা কেবল এই মেয়ের জন্যই। বাবা পেপারটা টেবিলে আশ্রয় ফেলে উঠে দাঁড়ালেন। আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, আয়ান, তোকে কষ্ট করে বড় করেছি, একটা বেদব মেয়ের গোলামি করার জন্য নয়। মেয়েটা যদি এবারে নিয়ম কানুন মানতে না পারে, তবে ওকে ওর বাবার বাড়িতে রেখে আয়। আমাদের এই অশান্তি আর সহ্য হচ্ছে না। মিথিলা নিঃশব্দে দাঁড়িয়ে অপমানের বিষ গিলে নিচ্ছিল। ও আজ কোনো উল্টো জবাব দিল না, কারণ কালকের ঘটনার পর ও বুঝতে পেরেছে যে পরিস্থিতি কতটা নাজুক। আমি সামনে এসে দাঁড়ালাম। বাবা, তোমরা বারবার একই কথা বলছো কেন? কালকের বিষয়ে তো আমি পরিষ্কার বলেছি। তুই চুপ কর আয়ান। মা চেঁচিয়ে উঠলেন, তুই অন্ধ হয়ে গেছিস। কাল থেকে দেখছি তুই শুধু ওর পক্ষ নিয়ে কথা বলছিস। ও যাই করুক না কেন, তুই ওর অন্যায় ঢেকে রাখবি? এই মেয়ে আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দেবে। পুরো ড্রয়িং রুমে এক দম বন্ধ করার নীরবতা নেমে এলো। আমি মিথিলার দিকে তাকালাম। ও হাত দুটো চেপে ধরে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমার ভেতরের ক্ষোভটা চেপে রেখে বাবাকে কিছু বলতে যাব, ঠিক তখনই আমার পকেটের ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে রনির নাম ভেসে উঠছে। সময় এখন সকাল 9:40। আমি ফোনটা কানে চেপে ধরে একটু দূরে সরে গেলাম। হ্যাঁ রনি, বল। ওপাশ থেকে রনির গলা পাওয়া গেল, তবে ওর গলায় কাল রাতের সেই সহজ ভাবটা নেই। বেশ গম্ভীর আর চিন্তিত শোনাচ্ছে তাকে। আয়ান, কাজ হয়ে গেছে। আমরা রাফাতকে বাসা থেকে তুলে এনেছি। ওর মোবাইল আর ল্যাপটপ সিজ করা হয়েছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, যাক, বাঁচালি ভাই।
ছবিগুলো ডিলিট করে দিয়েছিস তো? রনি ফোনের ওপাশ থেকে নিশ্চিত গলায় বলল। একদম ভাবিস না আয়ান, ওর ফোন, ল্যাপটপ আর ড্রাইভের সব ব্যাকআপ আমি নিজের হাতে ডিলিট করে দিয়েছি। ওর কাছে আর কিচ্ছু নেই। আর সাইবার ব্ল্যাকমেইলের অভিযোগে ওকে চালান করে দেওয়া হচ্ছে। সহজে বের হতে পারবে না। অনেক ধন্যবাদ রে রনি। দীর্ঘশ্বাস ফেলে বললাম আমি। বুকের ভেতর চেপে থাকা মস্ত বড় একটা পাথর যেন নেমে গেল। ফোনটা পকেটে পরে আমি ড্রয়িং রুমের দিকে তাকালাম। মা, বাবা আর ঋতু তখনও বিষাক্ত দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে আছে। মিথিলা এক জায়গায় অপরাধীর মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। ওর হাত দুটি কাঁপছিল। আমি আর কথা না বাড়িয়ে মিথিলাকে ডেকে নিয়ে আমাদের রুমে নিয়ে এলাম। দরজাটা কপাটের ওপর ভেজিয়ে দিয়ে আমি ওর দিকে তাকালাম। মিথিলা ভীতি জড়ানো চোখে আমার দিকে তাকিয়েছিল, যেন ভেবেছিল আমিও হয়তো এবার ওর উপর চড়াও হব। রনি ফোন করেছিল। আমি স্বর নিচু করে বললাম, রাফাতকে গ্রেফতার করা হয়েছে। ওর কাছে যতগুলো ছবি আর অডিও ফাইল ছিল সব রনি স্থায়ীভাবে ডিলিট করে দিয়েছে। এখন আর কোনো প্রমাণ নেই। ও আর কোনোদিন তোমাকে বা এই পরিবারকে হুমকি দিতে পারবে না। মিথিলা কয়েক সেকেন্ড নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। খবরটা যেন ওর মাথার ওপর দিয়ে গেল। তারপরে ওর চোখ দুটি টলমল করে উঠল। হাঁটু দুটো কাঁপতে কাঁপতে ও সোফাটায় ধপ করে বসে পড়ল। হাত দিয়ে মুখ ঢেকে এবার যে কান্নাটাও কাঁদল, তা কোনো ভয়ের কান্না নয়, বরং বুক খালি করা এক স্বস্তির দীর্ঘশ্বাস। আপনি আপনি আমাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচালেন, ফিসফিস করে বলল মিথিলা। ওর গলায় আগের সেই মেজাজ, শীতলতা বা দূরত্ব কিছুই ছিল না। আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তবুও আপনি আমার জন্য এত কিছু করলেন। আমি ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আমি কোনো প্রতিদান পাওয়ার জন্য এটা করিনি মিথিলা। তবে একটা কথা মনে রেখো, জীবনের অতীত ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলের কারণে নিজের বর্তমান আর ভবিষ্যৎকে ছাই বানিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ না। আর পরিবারকে কখনো নিজের শত্রু মনে করো না। কথাটা বলে আমি জামা বদলে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। পরদিন সকাল 6:30। সাধারণত সকালে ঘরের আবহাওয়া বেশ থমথমে থাকে। মা আর ঋতু উঠে রান্নাঘরে হাঁড়ি পাতিল নাড়াচাড়া শুরু করে। আজকেও মা 6:30টায় ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরের দিকে গেলেন। কিন্তু রান্নাঘরের দরজায় পৌঁছাতেই তিনি থমকে দাঁড়ালেন। রান্নাঘরের ভেতরে পরনে হালকা বেগুনি রঙের একটা সুতির শাড়ি জড়িয়ে দাঁড়িয়ে আছে মিথিলা। চুলগুলো গোছানো, পরিপাটি হয়ে তৈরি। ও উনুনের পাশে দাঁড়িয়ে চায়ের কেটলি আর মশলার কৌটো দেখছিল। মা একটু অবাক হয়ে কিছুটা কঠিন গলায় বললেন, কি ব্যাপার, এত সকালে রান্নাঘরে দাঁড়িয়ে আছো কেন? কি ভাঙচুর করার প্ল্যান করছো? মিথিলা চমকে উঠে মায়ের দিকে তাকালো। তবে আজ ওর মুখে কোনো জেদ ছিল না। খুব নিচু গলায় মাথা নয়ে ও বলল, না মা, মানে আমি তেমন একটা রান্না পারি না। আর সকালে বাবা আর ওনার জন্য কি নাস্তা বানাতে হবে বা কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছিলাম না, তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। মায়ের মুখের কড়া ভাবটা এক মুহূর্তেই থমকে গেল। তিনি কিছুক্ষণ তাজ্জব হয়ে মিথিলার দিকে তাকিয়ে রইলেন। যে মেয়ে কাল পর্যন্ত কথা বলা তো দূরের কথা, কারো ছোঁয়া জিনিস ফেলে দিচ্ছিল, সে আজ শাশুড়ির কাছে এসে রান্না শেখার অজুহাতে দাঁড়িয়ে আছে। এটা যেন অবিশ্বাস্য। মা নিজেকে একটু সামলে নিয়ে গলার স্বর কিছুটা নরম করলেন, তবে পুরোপুরি রাগ নামল না। বললেন, তা তো হবেই। এখনকার ডিজিটাল মেয়েদের ঢং অনেক। যাও, আমি নাস্তা বানাচ্ছি। টেবিলের উপর ট্রে রাখা আছে। ওই দুটো কাপে চা ঢেলে তোমার শ্বশুর আর তোমার স্বামীকে দিয়ে এসো। আচ্ছা মা। মিথিলার একটা কথাও বাড়ালো না, একদম বাধ্য মেয়ের মতো ট্রেটে চা সাজিয়ে নিল। ড্রয়িং রুমে তখন বাবা চশমা পরে পেপার উল্টাচ্ছিলেন, আর আমি মাত্র রুম থেকে বের হয়ে হাত মুখ ধুতে যাচ্ছিলাম। ঋতু চোখ ডলতে ডলতে নিজের রুম থেকে বের হচ্ছিল। ঠিক তখনই মিথিলা ট্রে হাতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। ও সোজা বাবার সামনে গিয়ে ট্রেটা একটু নিচু করে বলল, বাবা, আপনার চা। বাবা পেপার থেকে মুখ তুলে চশমার ওপর দিয়ে মিথিলার দিকে তাকালেন। ওনার চোখ দুটি বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এই প্রথম মিথিলা ওনাকে বাবা বলে ডাকল এবং নিজে হাতে চা নিয়ে এসেছে। বাবা কয়েক সেকেন্ড হাঁ করে চেয়ে থেকে শেষ পর্যন্ত কাপা হাতে চায়ের কাপটা তুলে নিলেন।
পাশে দাঁড়িয়ে থাকা ঋতু তো রীতিমতো হা। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মিথিলা এরপর আমার দিকে এগিয়ে এলো। ট্রে থেকে আমার চায়ের কাপটা তুলে সোজা আমার দিকে বাড়িয়ে দিল। আমি ওর হাতের দিকে তাকালাম। চায়ের কাপটা দেওয়ার সময় ওর আঙ্গুল সামান্য কাঁপছিল, কিন্তু এবারও গ্লাস ফেলার মতো কোনো ছোঁয়া বাঁচানোর চেষ্টা করেনি। আমার ছোঁয়া লাগার ভয়টা ও নিজের মন থেকে জোর করে ঠেলে সরিয়ে দিচ্ছে। তোমার চা, মিথিলা আস্তে করে বলল। আমি কাপটা হাতে নিয়ে ওর চোখের দিকে তাকালাম। সেখানে আর সেই বরফের পাহাড় নেই। তার বদলে ফুটে উঠেছে এক অপরাধবোধ, লজ্জা আর এক বুক কৃতজ্ঞতা। আমি চায়ের কাপে চুমুক দিয়ে হালকা হেসে বললাম, চাটা বেশ সুন্দর হয়েছে। মিথিলার ঠোঁটের কোণে প্রথমবার এক স্বস্তির হাসি ফুটে উঠল। মায়ের চোখও রান্নাঘরের আড়াল থেকে সেই দৃশ্য দেখে কিছুটা শান্ত হলো। চায়ের কাপে শেষ চুমুকটা দেওয়ার পরই টেবিলের পরিবেশটা একদম বদলে গেল। মা রান্নাঘর থেকে নাস্তা নিয়ে এসে টেবিলে সাজাতে লাগলেন। ঋতু প্লেট বাটি গুছিয়ে দেওয়ার কাজে লেগে গেল। আগের দিনেই সেই রাগভাবটা আর কারো মধ্যে দেখা গেল না। মিথিলা চুপচাপ মায়ের পাশে দাঁড়িয়ে তরকারি বাটিতে ঢেলে দিচ্ছিল। বাবা চশমাটা টেবিলের উপর রেখে খুব সাধারণ গলায় মিথিলাকে বলল, বৌমা, প্রতিদিন এত সকালে ওঠার দরকার নেই, শরীর খারাপ করবে। আস্তে আস্তে ঘরের কাজ শিখে নিও। মিথিলা মাথা নিচু করে খুব নিচু গলায় বলল, জি বাবা, ঠিক আছে। মায়ের মুখের কঠিন ভাবটাও তখন দূর হয়ে গেছে। তিনি নিজের হাতে বানানো গরম পরোটা মিথিলার পাতে তুলে দিয়ে বললেন, কাল যা হয়েছে তা ভুলে যাও। তুমি এখন এই ঘরেরই মেয়ে, নতুন এসেছো, একটু ভুল হতেই পারে। এখন শান্তিতে খেয়ে নাও। মিথিলার চোখ দুটো এক মুহূর্তেই ভিজে উঠল। ও হয়তো ভাবতেও পারেনি যে এ ঘরের মানুষগুলো এত তাড়াতাড়ি ওকে নিজের করে নেবে। আর এত সব কিছুর পেছনে যে লোকটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, সে পাশে বসে নাস্তা করতে থাকা আমি। নাস্তা শেষ করে আমি যখন রুমে গিয়ে শার্ট পরছিলাম, মিথিলা ঘরে ঢুকে দরজাটা আটকে দিল। তারপর কিছুটা ইতস্ত করে ধীর পায়ে আমার কাছে এসে দাঁড়ালো। কিছু বলবে মিথিলা? আমি আয়নায় ওকে দেখে জিজ্ঞেস করলাম। মিথিলা মাথা নিচু করে শাড়ির আঁচলটা শক্ত করে পেঁচাতে লাগলো। কাপা গলায় বলল, আমি আপনাকে ধন্যবাদ কিভাবে দেব বুঝতে পারছি না। আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তবুও আপনি আমার জন্য এত কিছু করলেন। অন্য কেউ হলে হয়তো আমাকে ওই রাতে বাড়ি থেকে বের করে দিত। আমি ঘুরে দাঁড়িয়ে সোজা ওর দিকে তাকালাম। আমি তো তোমাকে আগেই বলেছি মিথিলা, জোর করে সংসার হয় না। আমি তোমাকে কোনো দয়া করিনি, শুধু একটা সুযোগ দিয়েছিলাম যাতে তুমি নিজের ভুলটা বুঝতে পারো। আমি বুঝতে পেরেছি। মিথিলা এক পা এগিয়ে এসে খুব কাছে দাঁড়ালো। ওর চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমার ওই সমস্যাটা এখনো পুরোপুরি যায়নি হয়তো, কিন্তু কাল থেকে আমি খেয়াল করছি, আপনার ছোঁয়া লাগলে আমার আর কোনো খারাপ লাগে না, বরঞ্চ খুব নিরাপদ মনে হয়। কথাটা বলে মিথিলার মুখটা লাল হয়ে উঠল। ও লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। আমি হালকা হেসে ওর কাছে গেলাম। যত্ন করে ওর কপালের চুলগুলো পেছনে সরিয়ে দিলাম। মিথিলা এবার আর পিছিয়ে গেল না। চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমাদের ভেতরের সব ভুল বোঝাবুঝি আর দূরত্ব যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। তুমি আমাকে ভালোবাসতে বাধ্য নও মিথিলা, আমি আস্তে করে বললাম। আমার সাথে সংসার করার জন্য তোমার যতটুকু সময় লাগে আমি অপেক্ষা করব। মিথিলা চোখ খুলে আমার দিকে তাকালো। সেই চোখে আর কোনো রাগ, ভয় বা সংশয় ছিল না। তার বোতলে ফুটে উঠেছিল নিঃসংকোচ বিশ্বাস আর ভালোবাসা। মিথিলা আস্তে করে আমার শার্টের হাতাটা চেপে ধরে বলল, আর সময়ের দরকার নেই। যে মানুষটা আমার অতীত জেনেও আমাকে বিপদ থেকে বাঁচায়, তাকে ভালোবাসতে আলাদা সময় লাগে না। আপনি আমাকে নতুন করে বাঁচার পথ দেখিয়েছেন। আমি আর কোনো কথা বললাম না। মিথিলার কাঁপতে থাকা হাতটা আমার নিজের হাতের মুঠোয় তুলে নিলাম। ও ও শক্ত করে আমার হাতটা চেপে ধরে জড়িয়ে ধরল। রুম থেকে বের হয়ে যখন ড্রয়িং রুমে এলাম, মা রান্নাঘর থেকে ডেকে বললেন, আয়ান, আজ কি তাড়াতাড়ি ফিরবি? বিকেলে মিথিলাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। বাবা পেপার পড়তে পড়তে একটু হাসলেন। ঋতু পাশ থেকে মিটিমিটি হেসে আমার দিকে তাকালো। মিথিলা আমার পাশে দাঁড়িয়ে লজ্জামাখা মুখে মিষ্টি একটা হাসি দিল।
সব দ্বিধা আর দূরত্ব দূর হয়ে আজ থেকে আমাদের সত্যি সত্যি একটা নতুন জীবন শুরু হলো। সমাপ্ত। কেমন লাগলো গল্পটি প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।